ওকে, নেক্সট টপিক। আগের দিন আমরা কি পড়েছিলাম? প্রমোটার কাকে বলে, তার কাজ কি, কোন পিরিয়ডে কাজ করে, এগুলো। আজকে কি পড়বো? রাইটস অ্যান্ড লায়াবিলিটি অফ প্রমোটার। তো প্রথম কথা হচ্ছে রাইটস বা অধিকার। প্রমোটারের অধিকার কি? প্রমোটার কোন পিরিয়ডে কাজ করে? প্রি ইনকর্পোরেশন পিরিয়ড। প্রি ইনকর্পোরেশন পিরিয়ড বলতে কি বোঝায়? যতক্ষণ না পর্যন্ত কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে বা রেজিস্টার্ড হচ্ছে তার আগে পর্যন্ত, ঠিক আছে? একবার কোম্পানি আরওসির কাছে রেজিস্টার্ড হয়ে গেল মানে প্রমোটারের ওখানে আর কোনো ভ্যালু নেই, প্রমোটারের ওখানে আর কোনো কাজ নেই। এবার সমস্ত কাজ কে করবে? কোম্পানি নিজে। কার নামে করবে? কোম্পানি নিজের নামে। বাট এই কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রমোটার যা যা কন্ট্রাক্টস করেছিল সেই কন্ট্রাক্টগুলো প্রমোটার কি কোম্পানির নামে করেছিল? কারণ কোম্পানি তো তখনও জন্মায়নি, তাহলে কোম্পানির নামে কি করে করবে? সেই কন্ট্রাক্টগুলো তখন প্রমোটার নিজের নাম দিয়ে করেছিল, ঠিক আছে? তাহলে তার রাইটসের মধ্যে কি পড়বে? দেখো, কোম্পানিকে প্রতিষ্ঠা করার জন্য প্রমোটারকে নিশ্চয়ই অনেক কিছু কন্ট্রাক্ট করতে হয়েছিল, অনেক কিছু খরচা করতে হয়েছিল, প্রচুর ফর্ম ফিল আপ করতে হয়েছিল, আরওসিকে ফিস দিতে হয়েছিল। তার মানে এই সমস্ত খরচাই কার পকেট থেকে গেছে? প্রমোটারের পকেট থেকে। তাহলে এই খরচাগুলো যখন কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানে কোম্পানি যখন প্রতিষ্ঠা পাবে অ্যাজ অ্যান আর্টিফিশিয়াল পারসন, তখন কোম্পানি প্রমোটারকে এই সমস্ত খরচা ফেরত দিয়ে দেবে, যা যা সে খরচা করেছিল প্রি ইনকর্পোরেশন পিরিয়ডে। ক্লিয়ার? তার মানে প্রমোটার রিইম্বার্সড হবে। কিন্তু প্রমোটার তখনই টাকা পাবে যদি এটা কোম্পানির AOA তে উল্লেখ থাকে রিইম্বার্স করার, তখনই, ঠিক আছে? কোম্পানির AOA মানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কে তৈরি করবে? কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার আগে পর্যন্ত কোম্পানির MOA AOA সব তৈরি করা হয়ে যায়। এগুলো কে তৈরি করে? অবভিয়াসলি প্রমোটাররা। তার মানে প্রমোটাররা যখন AOA তৈরি করবে তখন অবশ্যই তাদের এটা মাথায় রাখতে হবে যে প্রমোটার যা যা খরচা করেছে সেই খরচার রিইম্বার্সের কথা AOA তে অবশ্যই উল্লেখ করতে হবে। যদি না উল্লেখ করে থাকে তাহলে প্রমোটার কিন্তু তার খরচা করা টাকাগুলো আর ফেরত পাবে না। ওকে, আচ্ছা, আর কি পেতে পারে? প্রমোটারের রাইট কি? প্রমোটারের রাইট রেমুনারেশন রিসিভ করা। রেমুনারেশন রিসিভ করা। রেমুনারেশন তখনই প্রমোটার রিসিভ করতে পারবে যদি সেটা AOA তে লেখা থাকে। এবং রেমুনারেশন বাবদ প্রমোটার কি কি নিতে পারে? অবশ্যই রেমুনারেশন তো কে নেবে? যে কাজ করবে তার বদলে সে রেমুনারেশন নেবে। প্রমোটার তো এত কিছু করেছে কোম্পানিকে তৈরি করার জন্য, তার রেমুনারেশন অবশ্যই থাকা উচিত। এই রেমুনারেশন বাবদ প্রমোটার কি কি পেতে পারে? শেয়ারস পেতে পারে, ডিভেঞ্চার্স পেতে পারে, আচ্ছা, আর কি পেতে পারে? কমিশন পেতে পারে, আর একটা লামসাম অ্যামাউন্ট পেতে পারে। কিন্তু এগুলো তখনই পেতে পারে যদি এগুলো দেওয়ার সম্পর্কে AOA তে পরিষ্কার করে লেখা থাকে তবেই। ক্লিয়ার? তাহলে রাইটসে এর বেশি কিছু আর নেই। ক্লিয়ার? এবার আসছি লাইবিলিটি। লাইবিলিটি, আচ্ছা, লাইবিলিটিস অফ প্রমোটার। প্রমোটারের দায় কি? আমরা ডিউটিতে কি পড়েছিলাম? নট টু আর্ন সিক্রেট প্রফিট। প্রমোটার কোনোভাবেই সিক্রেট প্রফিট আর্ন করতে পারবে না। বাট যদি করে নেয় তাহলেও বলেছিলাম কি কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পর তার কাছে 3টে রেমেডিস থাকে, ঠিক আছে? এটাও প্রমোটারের লায়াবিলিটির মধ্যেই পড়ে। রেমেডিসগুলো কি কি? কোম্পানি কন্ট্রাক্টটা ব্রেক করতে পারে, কন্ট্রাক্টটাকে ব্রেক করতে পারে। আচ্ছা, পুরো যত টাকা সিক্রেটলি প্রমোটার কামিয়েছিল পুরো টাকাটা ফেরত নিয়ে নিতে পারে। আর কি করতে পারে? প্রমোটারকে সে
সু করতে পারে, মানে প্রমোটারের নামে কেস করতে পারে। তার মানে এটাও প্রমোটারের লায়াবিলিটির মধ্যেই পড়ছে। প্রমোটার যা কিছু আর্ন করেছে সেটাও কোম্পানিকে ফেরত দিতে হবে, এটাও প্রমোটারের লায়াবিলিটির মধ্যেই পড়ছে। ক্লিয়ার? নেক্সট, প্রসপেক্টাস কে তৈরি করবে? প্রি ইনকর্পোরেশন পিরিয়ডে সমস্ত প্রমোটাররা মিলে তৈরি করবে, ঠিক আছে? এই লায়াবিলিটি এই প্রসপেক্টাসে প্রমোটারকে সমস্ত তথ্য ডিসক্লোজ করতে হয় অ্যাবাউট দ্যাট কোম্পানি। তার উদ্দেশ্য কি, তার অ্যাড্রেস কি, কতজন মেম্বার আছে, কতজন ডিরেক্টর আছে, ডিরেক্টরদের নাম কি, প্রমোটার হিসেবে কারা আছে, তাদের নাম, তাদের অ্যাড্রেস, এভরিথিং, ঠিক আছে? তো এই প্রসপেক্টাসে যদি কোম্পানির সম্বন্ধে সঠিক তথ্য না দেয় বা ভুল তথ্য দেয় বা হাফ ডিসক্লোজ করে, হাফ তথ্য দিল হাফ তথ্য দিল না, এবং এর জন্য যদি কোনো শেয়ার হোল্ডার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রমোটারকে অ্যাজ পার সেকশন 447 অনুযায়ী দায়ী করা হবে, দোষী সাব্যস্ত করা হবে এবং তাকে 6 মান্থ থেকে 10 ইয়ার্স পর্যন্ত জেলেও যেতে হতে পারে। আর কি হতে পারে? যত টাকার ক্ষতি হয়েছে শেয়ার হোল্ডারদের তার 3 গুণ পর্যন্ত জরিমানা লাগতে পারে, 3 গুণ পর্যন্ত পেনাল্টি লাগতে পারে। অ্যাজ পার সেকশন 447 তাকে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত করা হবে। ফৌজদারি মামলা মানে ফ্রড করা, ঠিক আছে? এবং তার পেনাল্টি হিসেবে কি কি হতে পারে? 6 মাস থেকে 10 বছর পর্যন্ত জেল, আর যত টাকার ক্ষতি হয়েছে শেয়ার হোল্ডারদের তার এই তথ্য ডিসক্লোজ না করার জন্য তার 3 গুণ পর্যন্ত তাকে পেনাল্টি দিতে হতে পারে। এটা হচ্ছে প্রমোটারের লায়াবিলিটি। ওকে, এবার আর একটা জিনিস পড়ি। প্রমোটার সে তার ডিউটি করেছে কোন পিরিয়ডে করেছে? প্রি ইনকর্পোরেশন পিরিয়ডে। তার মানে এই প্রি ইনকর্পোরেশনের পিরিয়ডে তাকে বহু কন্ট্রাক্টসও করতে হয়েছে কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে? কন্ট্রাক্টসের মধ্যে অনেক কিছু থাকতে পারে। কন্ট্রাক্টস যেরকম কোনো জমি কেনা, কোম্পানি প্রিমাইসেস তৈরি করার জন্য, এটাও একটা কন্ট্রাক্ট, তাই তো? তার মানে অনেক কিছু কন্ট্রাক্ট করতে হয়েছে প্রি ইনকর্পোরেশন পিরিয়ড। ধরে নাও প্রমোটারদের মাথায় ফার্স্ট কোম্পানি প্রতিষ্ঠা করার আইডিয়া এসেছে 5 মার্চ, ঠিক আছে? সমস্ত কিছু ডকুমেন্টস এমওএ এওএ যাবতীয় তৈরি করার পর আরওসির কাছে জমা দেওয়ার পর আরওসি কোম্পানিকে প্রতিষ্ঠা করলো 5 জুলাই। মানে 5 জুলাই কোম্পানি প্রতিষ্ঠা হলো, ইনকর্পোরেটেড হয়ে গেল। তার মানে এখন সর্বেসর্বাকে কোম্পানি নিজে, প্রমোটার আর কেউ নয়, ঠিক আছে? তার মানে কোম্পানির এখন পৃথক সত্তা তৈরি হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখন কোম্পানির যখনই পৃথক সত্তা তৈরি হয়ে গেল, কোম্পানির যাবতীয় ডিসিশন কে নেবে? কোম্পানি নিজে। কোম্পানি দুটো জিনিস করতে পারে। যদি এই প্রি ইনকর্পোরেশন পিরিয়ডে করা কন্ট্রাক্টসগুলো কোম্পানির মনে হয় যে তার সুবিধাই হচ্ছে বা তার জন্য সুইটেবল বা কোম্পানির পক্ষে সুইটেবল, তাহলে সে কি করবে? ওই কন্ট্রাক্টগুলো নোভেটেড বা র্যাটিফাইড করবে। নোভেটেড বা র্যাটিফাই করা মানে পুনর্নবীকরণ করা। পুনর্নবীকরণ কেন করার দরকার ছিল? কারণ এই যে কন্ট্রাক্টসগুলো ছিল কার নামে ছিল? প্রমোটারদের নামে ছিল। এখন সেগুলো কার নামে করে নিতে হবে? কোম্পানির নামে করে নিতে হবে, যার জন্য এগুলোকে পুনর্নবীকরণ করা দরকার। আচ্ছা, যদি কোম্পানি মনে করে এই কন্ট্রাক্টগুলো তার জন্য সুইটেবল নয় ভবিষ্যতের ব্যবসা করার জন্য, তাহলে সে কি করবে? ওই কন্ট্রাক্টগুলোকে বাতিল করে দিতে পারে। ক্লিয়ার? বাতিল করে দিতে পারে। এখানে দুটো জিনিস হয়। প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্টসের জন্য কিন্তু প্রমোটার দায়ী থাকে, কিন্তু তার পরবর্তীকালে যদি সেটা নোভেটেড বা র্যাটিফাইড হয়ে যায় তার জন্য কিন্তু প্রমোটার দায়ী থাকবে না।
ঠিক আছে? তার জন্য প্রমোটার দায়ী থাকবে না। যদি একবার সেই কন্ট্রাক্টগুলো নোভেটেড বা র্যাটিফাইড হয়ে যায় বাই দ্য কোম্পানি, তাহলে তার জন্য প্রমোটার দায়ী থাকবে না। প্রমোটার শুধুমাত্র দায়ী থাকবে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্টসের জন্য। যদি এই প্রি ইনকর্পোরেশন পিরিয়ডে প্রমোটার এমন কোনো কন্ট্রাক্ট করে থাকে যেটা কোম্পানির পক্ষে ব্যবসার জন্য সুবিধাজনক নয়, বা কোনো দিক থেকে দেখে মনে হচ্ছে যে প্রমোটার অন্য কোনো ব্যক্তিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে প্রমোটার দায়ী থাকতে পারে এবং কোম্পানি প্রতিষ্ঠা পাওয়ার পর সেটাকে রেস্কিন করতে পারে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট টপিক, প্রমোটারের টপিক ইতি। এবার আসছি স্টেপস অফ ইনকর্পোরেশন। এতক্ষণ তো পড়লাম যে প্রমোটার কি কি করবে ইনকর্পোরেট করার জন্য, কিন্তু এই প্রমোটার যে কি কি করবে সেটা এখানে বলা আছে। মানে একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে গেলে আমার কোন কোন স্টেপ নিতে হবে। এই যে INC 1, INC 7, 8, 9 এগুলো হচ্ছে এক একটা ফর্মের নাম। প্রমোটারকে এই সমস্ত ফর্ম ফিল আপ করতে হয়। সবার প্রথম কি ফিল আপ করতে হয়? INC 1 কি ফিল আপ করতে হয়? INC 1। INC 1-এ কি থাকে? রেকমেন্ডেশন অফ নেম। আমার কোম্পানির কি নাম হবে সেই নামের রেকমেন্ডেশন থাকবে। এই ইন্ডিয়াতে প্রচুর ধরনের কোম্পানি আছে, সমস্ত কোম্পানির নাম আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি 6টা নাম সিলেক্ট করলাম। আমার কাছে কি অপশান থাকবে যে আমি ম্যাক্সিমাম কোম্পানি প্রতিষ্ঠা করতে গেলে ম্যাক্সিমাম আমি 6টা নাম এবং মিনিমাম 3টে নাম আমি সিলেক্ট করতে পারি। ঠিক আছে? প্রপোজড নেম বলা হয় এগুলোকে। ম্যাক্সিমাম 6 প্রপোজড নেম অ্যান্ড মিনিমাম 3 প্রপোজড নেম। ঠিক আছে? ঠিক যেরকম বাচ্চাদের নামকরণের সময় করা হয়, জেঠিমা একটা বলে, মা একটা বলে, বাবা একটা বলে, এই সবগুলোর মধ্যে থেকে এবার বাছাই করে নেওয়া হয় কোনটা সব থেকে ইউনিক ধরনের নাম। সেরকম কোম্পানির নামকরণ সেরকম 6টা প্রপোজড নেম দেওয়া হয়। 6টা প্রপোজড নেম কোথায় ফিল করা হয়? ফর্ম নাম্বার 1-এর ভেতর। ঠিক আছে? এবার এটা কাকে প্রদান করা হয়? ROC কে। ROC মানে কি বলেছিলাম? ROC এর ফুল ফর্ম রেজিস্টার্ড অফ কোম্পানি। কোম্পানির যাবতীয় ডিসিশন ROC নিয়ে থাকে। পরবর্তী চ্যাপ্টার যখন এগোবে ROC সম্বন্ধে আরো অনেক কিছু খুলবে। আমরা যখন MOA পড়বো তখন ফুল ROC ইলাবোরেটলি পড়বো। ঠিক আছে? আচ্ছা, শুধু এখন জেনে রাখো ROC কে। ROC হচ্ছে রেজিস্টার্ড অফ কোম্পানি। কোম্পানির যাবতীয় ডিসিশন ROCর কাছে পেন্ডিং থাকে। ROC অ্যাপ্রুভাল দেয়, তবে সেটা কোম্পানিতে ইনপুট করা হয়। ঠিক আছে? ROCর কাছে এই নামগুলো পাঠানো হয়। এবার ROCর কি দায়িত্ব? ROC দেখবে যে নামগুলো অন্য কোনো কোম্পানির সাথে বা ট্রেড নেমের সাথে ম্যাচ করছে কিনা। মানে এমন কোনো নাম ওখানে দেওয়া যাবে না যেটা অন্য কোনো কোম্পানির নামের সাথে ম্যাচ করে। ওকে, যদি ম্যাচ করে, ধরো আমি 6টা নাম দিয়েছি, A লিমিটেড, B লিমিটেড, C লিমিটেড, যা কিছু ধরে নাও তার মধ্যে 3টে নাম অন্য কোনো কোম্পানির সাথে ম্যাচ করছে। ROC কি করবে? ওই 3টে নাম আমার 6টা নামের লিস্টের থেকে বাদ দিয়ে দেবে। ওকে, আচ্ছা, আর কি হবে? কোম্পানির নামের সাথে এমন কোনো নাম ইউজ করা যাবে না যাদের যে নামটা কোনো ন্যাশনাল হিরোর নাম, বা যে নামটা সাধারণ পাবলিকের কাছে কোনো গভর্নমেন্টের কি বলবো রেকমেন্ডেশন যায়। ঠিক আছে? এরকম কোনো নাম থাকলে সেটাও ROC ক্যান্সেল করে দেবে। ঠিক আছে? আচ্ছা, আর কি হবে? এমন কোনো নাম ইউজ করা যাবে না যেটা প্রমোটারদের সারনেম নয়। মানে ধরো আমার সারনেম কি? সরকার। ঠিক আছে? আমি আম্বানি সারনেম ইউজ করতে পারবো না। ঠিক আছে? তার মানে আমাকে আমার সারনেম দিয়ে কোম্পানির নাম ক্রিয়েট করা যেতে পারে, বাট অন্য কারো সারনেমে ক্রিয়েট করা হবে না, এটা রেস্ট্রিক্টেড। আচ্ছা, আর কি হবে? যদি কোনো ব্যাংকিং কোম্পানি গঠন করতে চাই তাহলে ROCর সাথে সাথে RBI-এরও অ্যাপ্রুভাল নিতে হবে। ঠিক আছে? আচ্ছা,
মিউচুয়াল ফান্ড, যদি আমার কোম্পানির নামের আগে মিউচুয়াল ফান্ড বা মার্চেন্ট ব্যাংকার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কার অ্যাপ্রুভাল লাগবে? সেবির অ্যাপ্রুভাল লাগবে। যদি আমার কোম্পানির নামের পরে ইন্স্যুরেন্স কোম্পানি থাকে, তাহলে সেখানে আইআরডি এর অ্যাপ্রুভাল লাগবে। আইআরডি এর ফুল ফর্ম কি? ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। ক্লিয়ার? আশা করি নামের ক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই। ওকে, এই সমস্ত জিনিস যদি না থাকে, আমার 6টা নামের মধ্যে আরসি 2টো নাম এরকম পেলো যেটা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ে না। তার মানে আমি 6টা নাম দিয়েছিলাম, তার মধ্যে 4টে নাম আমার ক্যান্সেল হয়ে গেছে। কিভাবে ক্যান্সেল হয়েছে? অন্য কোনো কোম্পানির সাথে ম্যাচ আছে, বা ট্রেড নেমের সাথে ম্যাচ আছে, বা আমার সারনেমের সাথে যুক্ত নয়, বা ন্যাশনাল হিরোর নামের সাথে ম্যাচ আছে। এই করে করে 4টে নাম আরসি বাদ দিয়ে দিয়েছে। আমার কাছে কি থাকবে? আর 2টো নাম পড়ে থাকবে। এবার আরসি আমার কাছে ইনফরমেশন পাঠাবে, এই 2টো নামের মধ্যে আপনি এবার বেছে নিন যে কোনটা আপনার কোম্পানির নাম হবে। তখন ফাইনালি ওই 2টো নামের মধ্যে আমাকে ডিসাইড করতে হবে যে আমার কোম্পানির নাম কোনটা হবে। ক্লিয়ার? চলো, কোম্পানির নাম ডিসাইড হয়ে গেল। আরসি কি পাঠাবে? আরসি গিভস অ্যাপ্রুভাল, আমাকে অ্যাপ্রুভাল পাঠাবে। আমি রেকমেন্ড করে পাঠিয়ে দিলাম, আচ্ছা 2টো নামের মধ্যে আমার এ লিমিটেড পছন্দ, চলো আরসিকে আমি সেটা পাঠালাম। আরসি সেই নামটা আমাকে অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিল যে অ্যাপ্রুভড, ইয়োর কোম্পানি নেম ইজ অ্যাপ্রুভড। ওকে, নেক্সট স্টেপে কি আসে? নেক্সট স্টেপে আমাকে আইএনসি 7 ফর্ম ফিল আপ করতে হয়। আইএনসি 7 ফর্মে কি আছে? এমওএ অ্যান্ড এওএ। এমওএ এর ফুল ফর্ম কি? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আর এও এর ফুল ফর্ম হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এই দুটো কি জিনিস? এরা হচ্ছে কোম্পানির সমস্ত রকম, কি লেখা থাকে এতে? সমস্ত রকম লিমিটেশনস, কোম্পানির উদ্দেশ্য। এমওএতে, প্রথম কথা বলি, এমওএতে কি লেখা থাকে? আমাদের পরের ক্লাসেই আসছে এমওএ, ঠিক আছে? এমওএ অ্যান্ড এওএ। এমওএতে কি লেখা থাকে? এমওএ হচ্ছে কোম্পানির কি উদ্দেশ্য, কোম্পানির নাম, অ্যাড্রেস, কজন মেম্বার বা প্রমোটার তাদের নাম, তাদের অ্যাড্রেস, ডিরেক্টরদের নাম, ডিরেক্টরদের অ্যাড্রেস, সমস্ত কিছু লেখা থাকবে। আচ্ছা, সাবস্ক্রিপশন ক্যাপিটাল কত সেটাও লেখা থাকবে। আচ্ছা, আর কি থাকবে? কোম্পানির লিমিটেশনস, ডিরেক্টরদের কাজ, এভরিথিং কোথায় লেখা থাকে? এমওএতে। এওএতে কি লেখা থাকবে? ডিরেক্টররা কোন কাজ করতে পারবে, কোন কাজ করতে পারবে না, ঠিক আছে? কোম্পানির কোন কাজ তার লিমিটের মধ্যে থেকে করতে পারবে, কত টাকা ঋণ নিতে পারবে, কত টাকা ঋণ দিতে পারবে, সমস্ত কিছু সীমাবদ্ধতা কোথায় লেখা থাকে? এওএতে লেখা থাকে। তার মানে আইএনসি 7 ফর্ম আমাকে ফিল আপ করতে হবে উইথ এমওএ অ্যান্ড এওএ দিয়ে। ক্লিয়ার? ওকে, আইএনসি 7 ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার আসছে আইএনসি 8। আইএনসি 8 আর আইএনসি 9, এই দুটো জিনিস কোনো ফর্ম নয়। এই দুটো জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিক্লারেশন। ডিক্লারেশন কেমনভাবে লেখা হয়? একটা টাইপ করা হয়, ঠিক আছে? একটা পেজে টাইপ করা হয়, সেই পেজটাকে কোর্টে গিয়ে এফিডেভিটের মাধ্যমে স্ট্যাম্প পেপারের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়, এবং সেই অ্যাটাচমেন্টটা আইএনসি 7 ফর্মের সাথে অ্যাটাচ করে ফাইনালি জমা দেওয়া হয়। আচ্ছা, তোমাদের আগে বলে দিই আইএনসি 8-এ কী লেখা থাকে। কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য প্রোমোটারদের সিএ, সিএস বা সিএমএ বা অ্যাডভোকেট, এদের সবার কিছু অ্যাডভাইস লাগে। কারণ কি? ধরো আমি যদি কোনো কোম্পানি তৈরি করি, আমার কোম্পানির রুলস বা কোম্পানির ল সম্বন্ধে এতটা জ্ঞান নেই, আমি জানি না কি কি করতে হয় কোম্পানি তৈরি করতে গেলে বা কি কি করতে হয় না, কারণ আমি সাধারণ পাবলিক, আমি ব্যবসায়ী মানুষ, ঠিক আছে? সেই জন্য সিএ, সিএস বা সিএমএদের কাছে যেতে হয়। এই যে সিএ, সিএমএ বা সিএস বা অ্যাডভোকেট, এদের ডিক্লারেশন থাকে উইথ ডিজিটাল সিগনেচার দ্যাট দে কমপ্লাই এভরিথিং অ্যাজ পার ল। মানে তারা এই কোম্পানি লয়ের ভেতরে থেকেই সমস্ত কমপ্লায়েন্সেস করেছে, এই ডিক্লারেশনটা থাকে।
ওকে, এবার তোমাদের দেখাই কেমন হয়। 8 এটা হচ্ছে আইএনসি 8 ডিক্লারেশন ফর্ম। ভালোভাবে দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। আই ডট 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 মানে যেই থাকবে, সিএ থাকুক সিএস থাকুক, তার নাম থাকবে, in India who is engaged in the formation of the company declared that all the requirements of Companies Act 2013 and the rules made thereunder relating to the registration of the company under the act matters present in incidental thereto have been complied with, মানে as per company law এটাকে করা হয়েছে, এবং তাদের মেম্বারশিপ নাম্বার থাকবে আর তাদের ডিজিটাল সিগনেচার থাকবে। এই ডিক্লারেশন ফর্মটা কোর্টে গিয়ে এফিডেভিট করে স্ট্যাম্প পেপারের মধ্যে এটাকে প্রিন্ট করা হবে এবং আইএনসি 7 এর সাথে এটাকে অ্যাটাচ করে দেওয়া হবে। ক্লিয়ার? আর কোনো প্রবলেম নেই। ওকে, এবার আসো আইএনসি 9। আইএনসি 9 এ কি থাকে? প্রমোটার্স ডিক্লারেশন। কি ডিক্লারেশন থাকে? that he is not convicted. He is not convicted. Convicted মানে সে কোনো রকম কোনো ফৌজদারি মামলায় যুক্ত নয় বা তার আগে কখনো কোনো শাস্তি হয়নি অ্যাজ পার ল, ঠিক আছে। এই ডিক্লারেশন ফর্মও এফিডেভিট করে স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে আইএনসি 7 এর সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। আচ্ছা, এই যে আইএনসি 9 ফর্ম আমরা কিছুক্ষণ আগে পড়লাম না, 447 অনুযায়ী কোনো প্রমোটারের শাস্তি হতে পারে, ঠিক আছে। এই আইএনসি 7 এ সেটাই ডিক্লেয়ার করা হয় যে আমি একজন প্রমোটার, আমি এই কোম্পানিটাকে প্রমোট করতে চলেছি, সুতরাং আমি প্রিভিয়াসলি কোনো ফৌজদারি মামলার সাথে যুক্ত নয়, মানে আমি আগে কখনো কনভিক্টেড হইনি, এইটা ডিক্লেয়ার করা থাকে। আইএনসি 9 ফর্ম দেখতে হলে দেখাচ্ছি, এটা হচ্ছে আইএনসি 9 ফর্মের এফিডেভিট। দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও। এখানে নিচে থাকে হচ্ছে কি, নিচে থাকে প্রমোটারের সিগনেচার। ওকে, এটা স্ট্যাম্প পেপারে কি করা হয়, প্রিন্ট করা হয় এবং আইএনসি 7 এর সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। আর কোনো প্রবলেম নেই। আইএনসি 8 আর আইএনসি 9 ক্লিয়ার। নেক্সট, ডিআইআর 3 অ্যান্ড ডিআইআর 12। এটা কি? এটা ডিরেক্টরদের জন্য এই ফর্মটা ফিল করা হয়। ডিরেক্টরদের ডিক্লারেশন থাকবে উইথ ডিআইএন। ডিআইএন মানে হচ্ছে ডিরেক্টর আইডেন্টিটি নাম্বার। ডিরেক্টর আইডেন্টিটি নাম্বার। প্রত্যেকটা ডিরেক্টর কোম্পানির প্রত্যেকটা ডিরেক্টরের কাছে একটা ইউনিক নাম্বার থাকে, ঠিক আছে। প্রত্যেকটা ডিরেক্টরের আলাদা আলাদা নাম্বার থাকে। নাম্বারটা হয় 8 ডিজিটের নাম্বার। নাম্বারটা কি হয়? 8 ডিজিটের নাম্বার। এটাকে বলা হয় ডিআইএন নাম্বার, ডিরেক্টর আইডেন্টিটি নাম্বার। ডিরেক্টর আইডেন্টিটি নাম্বার পেতে গেলে কি করতে হয়? যারা প্রথম ডিরেক্টর হিসেবে নিজেকে জয়েন করাতে চায় তারা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স মানে এমসি এর কাছে, এমসিএ তে ঢুকবে, ওয়েবসাইটে, এমসি এর ওয়েবসাইটে ঢুকবে, ডিআইআর 3 ফর্ম ফিল আপ করবে এবং সেটা আপলোড করে দেবে, এবং উইদিন 1 মান্থ তার কাছে ডিআইএন অ্যালট হয়ে যাবে। তার মানে ওই যে নাম্বারটা সে পাবে সেটা হচ্ছে একটা ইউনিক নাম্বার। ওই নাম্বারটা অন্য কোনো ডিরেক্টরের কাছে আর থাকবে না, ঠিক আছে। তার মানে ডিআইআর 3 এবং ডিআইআর 12 এ ডিরেক্টরদের ডিক্লারেশন থাকবে যে উই আর দ্য ডিরেক্টর ইন দিস কোম্পানি, এবং এটা হচ্ছে আমাদের নাম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, অ্যান্ড দিস ইজ আওয়ার ডিআইএন। ক্লিয়ার? এই সমস্ত কিছু ফুলফিল হয়ে যাওয়ার পরে এগুলো সব কিছু কাকে দিয়ে দিতে হবে? আরওসি রেজিস্টার্ড অফ কোম্পানিকে পাঠানো হবে। এই সব কিছু যদি ঠিক থাকে, সব কিছু ভেরিফাই করে যদি আরওসি মনে করে এভরিথিং ইজ ডান, এভরিথিং ইজ ক্লিয়ার, তখন আরওসি একটা সিআইএন নাম্বার প্রোভাইড করবে, ঠিক আছে।
CIN নাম্বার প্রোভাইড করবে উইথ দ্য ফর্ম অফ INC11। INC11 এর মাধ্যমে আমাকে একটা CIN নাম্বার প্রোভাইড করবে, যেটা 21 ডিজিটের নাম্বার হয়, যেটা আমাকে দেখায় যে তোমার কোম্পানিটা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেল বা ইনকর্পোরেটেড হলো। CIN এর ফুল ফর্ম হচ্ছে কোম্পানি আইডেন্টিটি নাম্বার। ঠিক আছে, দেখো কোম্পানি আইডেন্টিফিকেশন নাম্বার 21 ডিজিটের নাম্বার হয়, যার প্রথম অক্ষর L থাকে বা U থাকে। এখানে L আছে, L কথার মানে লিস্টিং স্ট্যাটাস। আমরা কি জানি দু রকমের কোম্পানি হয়, লিস্টেড অ্যান্ড আনলিস্টেড। L থাকা মানে সেই কোম্পানিটা লিস্টেড, আর যদি CIN এর শুরুতে U থাকে তার মানে হচ্ছে আনলিস্টেড। পরের 4টে নাম্বার দেখায় ইন্ডাস্ট্রি কোড, তারপরের দুটো লেটার দেখায় স্টেট কোড, তারপরে 4টে নাম্বার দেখায় ইনকর্পোরেশন ইয়ার। তার মানে যদি আমি 2021 করে থাকি তাহলে এখানে কত থাকবে 2021। তারপরে 3টে লেটার থাকে প্রাইভেট অর পাবলিক লিমিটেড। ঠিক আছে, আচ্ছা লাস্টের 6টা নাম্বার থাকে কোম্পানির নাম্বার, এবং এই নাম্বারটা সবসময় ইউনিক হয়ে থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার CIN নাম্বার। আমার INC1, INC7, 8, 9, DIR3, DIR12 এই সমস্ত কিছু ফুলফিল করার পর যদি সেগুলো সব কিছু সঠিক হয়, ROC সেগুলো ভেরিফাই করবে এবং আমাকে INC ফর্ম 11 এর মাধ্যমে এটা CIN নাম্বার প্রোভাইড করবে বা COI ইস্যু করবে যে তোমার কোম্পানিটা ইনকর্পোরেটেড হয়ে গেছে। আশা করি ইনকর্পোরেশনের স্টেপ ক্লিয়ার। ওকে, নেক্সট। এবার আসছে INC32। আমাদের সব কিছু ডিজিটালি হয়ে গেছে। INC32তে বলা আছে, একে বলা স্পাইস বলা হয়, শর্ট ফর্মে বলা হচ্ছে স্পাইস, সিম্পলিফাইড প্রোফর্মা ফর ইনকর্পোরেটিং কোম্পানি ইলেকট্রনিক্যালি। এটা কি করা হয়? ইলেকট্রনিক্যালি করা হয়। মানে আমি যদি INC1, 7, 9, DIR3, DIR12 এই সব কিছু যদি না দিই, শুধুমাত্র সাবমিট অনলি অ্যান্ড অনলি INC32 এর মধ্যে সব কিছু কভার হয়ে যাবে। আমাকে এত কিছু ফর্ম ফিল আপ করতেই হবে না, INC32 শুধুমাত্র ফিল আপ করলেই হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে যদি কোনো ডিরেক্টর নিজেকে নতুন ফার্স্ট টাইম ডিরেক্টর হিসেবে জয়েন করাতে চায়, তাহলে INC32 এর সাথে তার DIN এর জন্য অ্যাপ্লিকেশান দিতে পারে। তার জন্য তাকে আলাদা করে MCA-তে যাওয়ার কোনো দরকার নেই, এখান থেকেই হয়ে যেতে পারে। বাট এমন কজন ডিরেক্টর থাকতে পারে? 3জন। নতুন 3জন ডিরেক্টর এর সাথে DIN এর জন্য অ্যাপ্লাই করতে পারে, তার বেশি নয়। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, একদম লাস্টে বলছে যদি সব কিছু ঠিক থাকে ROC উইল প্রোভাইড COI। COI মানে হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। যদি সব কিছু ঠিক না থাকে ROC 15 ডেজ টাইম দেবে সব কিছু ঠিক করার জন্য। তারপরেও যদি কোনো ইনফরমেশন ইনকমপ্লিট থাকে আরও 15 ডেজ টাইম দেবে। তারপরেও যদি ভুল থাকে দেন ROC তোমার অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করে দেবে এবং তোমাকে সব কিছু আবার নতুন থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, আমরা স্টেপস অফ ইনকর্পোরেশন পড়ে নিয়েছি। ROC আমাদেরকে যখনই COI দিয়ে দেয়, COI মানে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন মানে আমার কোম্পানিটা
ইনকর্পোরেটেড হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন আসে যে এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইজ দ্য কনক্লুসিভ এভিডেন্স অর নট, মানে এটাই কি শেষ কথা নাকি এর ওপরেও কিছু হতে পারে? তো এর জন্য দুটো কেস ল আছে। ফার্স্ট কেস ল হচ্ছে জুবিলি কটন মিলস ভার্সেস লিউজ। এই ক্ষেত্রে ভালোভাবে দেখবে এক্সাম্পলটা, অ্যাপ্লাই ফর ইনকর্পোরেশন মানে সমস্ত প্রমোটাররা মিলে আরওসির কাছে অ্যাপ্লিকেশন করেছিল কত তারিখে? 6 জানুয়ারি, 6 তারিখে, ঠিক আছে। আচ্ছা, starts to allot shares on 7/2001. starts to allot share মানে আমি আজকে আরওসির কাছে অ্যাপ্লাই করলাম, আমি কাল থেকে কোম্পানির শেয়ার অ্যালটমেন্ট শুরু করে দিলাম, মানে এখনো পর্যন্ত আমার কাছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আসেনি, মানে আমার কোম্পানিটা ইনকর্পোরেটেডই হয়নি। তাহলে আমি কি এই শেয়ার অ্যালট করার জন্য এলিজিবল নয় তো? বাট এখানে আরওসির কিছু ভুল হয়েছিল। আরওসি সার্টিফিকেট দিয়েছিল 8/1, সার্টিফিকেট কবে দিয়েছিল? 8/1, বাট আরওসি মিস্টেকলি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনে 8 তারিখের বদলে 6/1 লিখে দিয়েছে। এবার বলো, এবার কোম্পানি যে শেয়ারগুলো অ্যালট করেছে পাবলিককে, সেই শেয়ারগুলো কি এবার ভ্যালিড হবে? হ্যাঁ, এখন শেয়ারগুলো ভ্যালিড হবে, কারণ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনে কোম্পানির ইনকর্পোরেট হয়েছে কত তারিখ লেখা আছে? 6 তারিখ। তার মানে শেয়ার অ্যালট করেছে কবে? 7 তারিখ। তার মানে এখন শেয়ারগুলো ভ্যালিড হয়েছে। ওকে, কিন্তু যদি আরওসি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনে 8 তারিখই লিখতো তাহলে শেয়ারগুলো আর ভ্যালিড হতো না, তখন ইনভ্যালিড হয়ে যেত। ওকে, তার মানে এর থেকে কি বোঝা গেল? সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনই শেষ কথা, সেটা মিস্টেকলি হোক আর নোনলি হোক, ওটাই শেষ কথা। ওকে, নেক্সট, মুসা গুলা আরিফ ভার্সেস ইব্রাহিম গুলা আরিফ কেস ল। আচ্ছা, পাবলিক কোম্পানির ক্ষেত্রে আমরা জানি মিনিমাম কতজন মেম্বার দরকার? 7 জন। এই 7 জন মেম্বারের মধ্যে 2 জন ছিল মেজর পার্সন, বাকি 5 জন ছিল মাইনর পার্সন। বাট এমওএতে এই 7 জনেরই সিগনেচার দরকার। 2 জন নিজের সিগনেচার করে দিচ্ছিল, আর 5 জন তাদের গার্জিয়ানের সিগনেচার দিয়েছিল। তাদের গার্জিয়ান তাদের হয়ে এমওএতে সিগনেচার করেছিল। আরওসির কাছে পাঠানো হলো, আরওসি সিওআই দিয়ে দিয়েছে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিয়ে দিয়েছে। এর থেকে কি মনে হয় এটা ভ্যালিড অর ইনভ্যালিড? প্রথম কথা, এটা ভ্যালিড হওয়া তো উচিত ছিল না, কারণ মাইনাররা কোম্পানি গঠন করতে পারে না, তারা কোনো কন্ট্রাক্ট করতে পারে না। বাট এটা ভ্যালিড হয়ে গেছে। ভ্যালিড হয়ে গেছে কেন? একবার যদি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইস্যু হয়ে যায় তাহলে আর কিছুই করা যাবে না, মানে কোম্পানিটা ইনকর্পোরেট হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। এখানে সলমান খানের ডায়লগ মনে রাখবে, এক বার जो मैंने कमिटमेंट कर दी তো मैं आपकी भी नहीं सुनता। এখানে আরওসিও আর নিজে কিচ্ছু করতে পারবে না, কারণ সে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, যদি কোনো ফ্রডের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ভুল ইনফরমেশন বা ইনকমপ্লিট ইনফরমেশন বা রং ইনফরমেশন দিয়ে আরওসির কাছ থেকে সিওআই নেওয়া হয় তাহলে এটা ক্যান্সেল হতে পারে। ঠিক যেমন প্রোমোটারের ক্ষেত্রে কি বলেছিলাম, আইএনসি 9 ফর্মে প্রোমোটার নিজের ডিক্লারেশন দেবে যে সে কোনোদিনও কনভিক্টেড হয়নি, ঠিক আছে, কিন্তু সে ডিক্লারেশন দিল, আরওসির কাছে জমাও পড়লো, আরওসি সমস্ত কিছু চেক করলো ওপর বা চেক করার সময় এরকম কোনো ইনফরমেশন পায়নি যে এটা সঠিক না মিথ্যে, সে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিয়ে দিয়েছে। বাট পরবর্তীকালে আরওসির কাছে যদি খবর যায় যে আইএনসি ফর্মে যে ডিক্লারেশন দিয়েছিল সেটা সঠিক নয়, তার মানে এই প্রমোটার কোনো না কোনো সময় কনভিক্টেড হয়েছিল, তখন সে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটা ক্যান্সেল করতে পারে। ওকে।